আমাদের আজকের গল্প গৌতম রায়ের লেখা বিষ ছোবলের অন্তিম পর্ব। গল্পের প্রথম দুটি পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম দুটি পর্বের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন, এবং প্রথম দুটো পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থিল স্টুডিও। এখন কিছুটা রিক্যাপ। আনন্দবাবুর অদ্ভুত উইল পড়ার পর সবাই মোটামুটি বেশ অবাক, এবং সবথেকে বেশি অবাক নীল নিজে। বাড়ির কাজের লোকে এত টাকা দেওয়া হলো কেন? কিন্তু এরই মধ্যে একটা দুঃসংবাদ। বাড়ির একমাত্র মেয়ে অনিতা, তার বয়ফ্রেন্ডকে খুন করা হয়েছে। এখন তার পর থেকে যতীন পার্কে বসেছিল অনিতা আর অনিন্দ। দুজনেরই মুখ ভার, দুজনেই অন্যমনস্কভাবে অনেক কিছু ভাবছিল। একটু আগে অনিতা উইলসের সব কিছুই ডিটেলসে জানিয়েছে অনিন্দকে। কিছুক্ষণ পর অনিতাই বলল, বাবা যে এরকম একটা কাণ্ড করে বসবে তার বিন্দু বিসর্গ আগে থেকে কিছুই বুঝতে পারিনি। অনিন্দর কথাবার্তার ধরনও খুব একটা ভালো নয়। আসলে একমাত্র চেহারা চটক ছাড়া তার বিশেষ কোনো গুণ আছে বলে মনেও হয় না। লেখাপড়াও তেমন কিছুই নয়। কোনো রকমে মাধ্যমিক পাশ করার পর চেতলা স্টেশনারি দোকানে বসা শুরু করে। অনিতার সঙ্গে তার প্রেম পর্বটা ওই দোকান থেকেই শুরু হয়। প্রথম প্রথম অনিন্দর স্বভাব চরিত্র নিয়ে খুব একটা মাথা ঘামাতো না। প্রেমের প্রথম পর্বের মাদকতায় তখন অনিতার উড়ে চলার ভঙ্গি। তখন অনিন্দর বাবাই বেশিরভাগ দোকানে বসতেন, কিন্তু অনিন্দর বাবা মধুসুন্দরবাবু বেহিসাবি চলন চালন আর প্রতিদিন মদ্যপানের কারণে দোকানের হাত পড়তে থাকে। দোকানের মালিক যদি মদ্যাসক্ত হয়, সে দোকানে খদ্দেরের ঘাটতি তো পড়বেই। তার উপর মধুবাবুরও বয়স হয়েছিল। মাধ্যমিক পাশ করার পর অনিন্দর হাতেই দোকানটা ছেড়ে দিয়ে সে নিজে আরও বেশি মদ আর রেস নিয়ে নিজেকে ডুবিয়ে রাখতেন। আর অনিন্দ ছিল মধুবাবুর এক কাঠি ওপরে। দোকানে বসার আগে থেকেই পাড়ার কিছু বাপে খেদানো আর মায়ে তাড়ানো রকবাজির সঙ্গে তার দোস্তি জমে ওঠে। ধীরে ধীরে মদ আর বেশ্যাগমনে আসক্ত হতে থাকে। তারপর হাতে দোকানের চাবিকাঠি এসে পড়ার পর বাবোয়ানি আর মোচ্ছব পর্ব বাড়তেই থাকে। ইতিমধ্যে অনিতার সঙ্গে আলাপ এবং ঘনিষ্ঠতার প্রথম পর্ব শুরু হয়। অনিতার কাছে নিজের কেতাদহরি বহর দেখাবার জন্য আসলে তার হাত পড়ে গেল। এক সময় দেখা গেল দোকানের বিক্রি থেকে বিক্রির অর্থ তছনছে বাপ আর ছেলে তখন পাল্লা দিয়েছে। অনিতা একদিন সবকিছুই বুঝতে পারে, কিন্তু চেষ্টা করেও অনিন্দকে আর ছেড়ে উঠতে পারছিল না। প্রথম, এটা একটা মানসিক দুর্বলতা, আর দ্বিতীয় এবং মোক্ষম কারণটি হল যুবক যুবতীর অপ্রকাশ্যে মেলামেশা, এবং একবার ওকে অ্যাবর্টও করতে হয়েছিল। অনিন্দবাবু কিছুটা আঁচ করেছিলেন অনেকবার, বারণ করা সত্ত্বেও অনিতাকে তিনি ফেরাতে পারেননি। দোকানের অবস্থা খুবই শোচনীয়। স্টেশনারি দোকানে মানুষ আসে নানা রকম জিনিসপত্র কিনবার জন্য। দর্শনদারির ব্যাপারটা করে রাখতেই হয়, কিন্তু মূলধন কোথায়, যেটা দোকানটাকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে তুলবে? তখন বাবার ছেলে মিলে অনিতার উপর চাপ দেওয়া শুরু করলো। মধুবাবু তো একদিন অনিতাকে সামনাসামনি ডেকে সরাসরি বলেই দিয়েছিলেন, তুমি নাকি আমার ছেলেকে ভালোবাসো। হ্যাঁ, সেটা ভালো কথা, কিন্তু রাস্তায় রাস্তায় টোটো করে ঘুরে বেড়ালে তো আখেরে কিছুই হবে না। আপনি কি করতে বলেন? তাহলে একটা স্পষ্ট কথা শোনো, আমাদের বাপ বেটার সংসার চলে ওই দোকানের আয় থেকে, কিন্তু ইদানিং দোকানটা আর তেমন ভালো চলছে না। নিত্য নতুন প্রোডাক্ট বাজারে এসেছে, সেসব যদি দোকানে রাখতে না পারি তাহলে দোকানটা চলবে কেমন করে? আর তার জন্য দরকার বেশ কিছু নগদ টাকা। আপনাদের দোকান তো বড় রাস্তার ওপরেই, ব্যাংক থেকে লোন নিন না। তোমার বাবার তো অনেক টাকা। আমি খবর নিয়েছি ওনার মাছের ব্যবসা বেশ ভালোই চলে। তোমার বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিতে গেলে ওনার অনেক টাকাই খরচ হবে। তারপরও তুমি একমাত্র মেয়ে। দেখো মেয়ে, তোমাকে আমি একটা ছোট্ট উপদেশ দিই। তোমার বাবার কাছ থেকে তুমি অন্তত 1,05,000 টাকার বন্দোবস্ত করো, তাতে করে দোকানটা গুছিয়ে তোলা যাবে, আর তোমাদের 4 হাতও এক করাও যাবে। অনিন্দকে যদি তুমি সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি এটা করতে পারো, তোমাদের ভবিষ্যতের জন্যই।
আমি আর কদিন আছি বলো? তখন সংসার তোমাদেরই হবে, দুজনের সংসার। খুব ভালো করে আমার কথাগুলো ভেবে দেখো। কি ভাবছো অনিতা? নিজের ভাবনা থেকে ফিরে এসে অনিতা বলল, সব ভাবনায় তো জল ঢেলে দিয়ে গেল বাবা। এমনকি মেজদাকে পর্যন্ত কানা করিও ঠেকায়নি। আমার দোষ। আমি বাবার ইচ্ছে মতো ছেলেকে বিয়ে করব না বলেছিলাম। আর আর মেজদা ওই জেলেদের ব্যবসায় আসতে চায় না। ওর জীবনের উদ্দেশ্য সিনেমা লাইনে যাওয়া। সেখানেও বাবার অমত। খানিকটা বিরক্ত হয়েই অনিন্দ বলল, এবার তোমার এসব ডায়লগ আমি এর আগে অনেক শুনেছি। আচ্ছা অনিতা, তুমি আমায় একটা কথা বলো তো, এই চণ্ডী লোকটাকে তোমাদের কি কোনো আত্মীয়? কিসের আত্মীয়? ও তো আমার বাবার খাস চাকর। এইসব নাটকবাজি কথা। একটা চাকরকে তোমার বাবা যে পরিমাণে টাকা দিয়ে গেছে, কোনো মণিবউ শালার 2 পয়সার চাকরকে এতটা দিয়ে যায় না। তা আবার নিজের ছেলে মেয়েকে বাংলা বাজার দেখিয়ে। এর মধ্যে অন্য কোনো একটা ব্যাপার রয়েছে। অন্য ব্যাপার বলতে তুমি ঠিক কি বলতে চাইছো? তোমার বাবার কি অন্য কোনো মেয়ে মানুষ ছিল? শুনেছি বড় লোকেরা এরকম মেয়ের চক্করে যৌবনে অনেক কেলোবাজি করে। এসব তুমি কি বলছো? ঠিকই বলেছি। কোথাকার কে এক দেশওয়ালি ছোকরা, সে কিনা না, ভেতরে শালা কিছু একটা চক্কর তো আছেই। একটু বিরক্ত হয়ে অনিতা বলল, এখন বাবার চরিত্র নিয়ে ভেবে কোনো লাভ আছে? টাকা করি তো এখন বেহাত। তোমার বড়দা কি বলছে? সে তো পুরো ব্যবসাটাই হজম করে নিয়েছে। দাদাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। প্র্যাকটিক্যালি দাদাই তো এতদিন বাবার কারবার চালিয়ে এসেছে। দাদার ব্যাপারে বাবা ঠিকই করেছে। তারপরেও বাবা আরও একটা শর্ত দিয়ে গেছে। আমাকে বিয়ে করতে হবে দাদার পছন্দের ছেলেকে, এবং কোনো মতেই সেটা তোমার সঙ্গে নয়। চণ্ডী যদি না থাকে তাহলে কি হবে? না থাকে মানে? মানে তো সোজা, চণ্ডী যদি তোমার বাবার মতো মায়ের ভোগে চলে যায় তাহলে? আমি ঠিক বুঝলাম না। তুমি শালি একটি নেকি। মায়ের ভোগে কি দেওয়া হয়? পাঠা বলি। তোমাদের চণ্ডী যদি খ্যাচাং হয়ে যায় তাহলে মালকুড়ি তো তোমাদের 2 ভাই বোনের মধ্যেই ভাগ হয়ে যেতে পারে। নাও হতে পারে। মানে? মানে একটাই, বড়দা যাকে যা ভাগ দেবার সেটা ভাগ করে দেবে। দুঃশালা, এগোলে 8 আর কুড়ুল বেটা পেছলেও তাই। দেখো বাবলু, তোমার কোনো একটা ডিসিশন নিতেই হবে। ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, যা করবার আমার লোকই করবে। তোমার মতলবটা কি বলো তো? চণ্ডী ফিরেছে বললে তো? হ্যাঁ। আছে কোথায়? আমাদের বাড়িতেই, বাবার ঘরে। মালকুড়ি নিশ্চয়ই এখনো হাতে আসেনি। না। ও জানে তোমার বাবার উইলের ব্যাপারে? নিশ্চয়ই জানে। সেদিন তো দাদা ওকে নিয়ে কোথাও একটা বেরিয়েছিল। মালকুড়ি হাতে আসার আগেই ওটাকে খালাস করে দিই। তোমার মাথার ঠিক আছে তো? 1 মাস হয়েছে বাবা খুন হয়েছে। বাবার উইল মতো চণ্ডী পাবে অনেক টাকা। এর মধ্যে চণ্ডী খুন হয়ে গেলে কি কাণ্ড হবে ভাবতে পারছো? পারছি। পুলিশ আসবে, তদন্ত হবে, জিজ্ঞাসাবাদ চলবে, তাতে তোমার কি? চণ্ডী মরবে তো পথে ঘাটে। তুমি কি ভাবছো তোমায় আর তোমার মেজদাকে সন্দেহ করবে? সেটাই তো হবে। না, সন্দেহ হবে তোমার বর্দার ওপর। কেন? উইলের কথাটা মনে করো। চণ্ডীর কিছু হলে সবকিছু কিন্তু তোমার দাদার এখতিয়ারে চলে যাবে। তোমার বর্দা যদি হারামিপনা না করে তাহলে ওই টাকা তোমাদের 2 ভাই বোনের মধ্যেই ভাগ হয়ে যাবে। তুমি যা ভাবছো সেটা যদি না হয়? তোমার দাদা পুরোটা আত্মসাৎ করে দেবে ভাবছো? যদি করে তোমার দাদাও কিন্তু ভোগে যাবে। অনিতা বিড়বিড় করতে থাকলো। অনিন্দ বলল, অত ভেবো না, চণ্ডীও তো তোমার চক্ষুশূল। আমার যা ধারণা, চণ্ডী কেন আর তোমার মেজদার চক্ষুশূল, এর আসল রহস্যটা তোমাদের জানা। ঠিক আছে, এটা তোমাদের ব্যাপার। তবে নেপোকে দই আর মারতে দেব না। আমায় যদি বিয়ে করতে চাও, চণ্ডীর ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দাও। তুমি বা আমি কোনো দিক থেকেই পিকচারে থাকবো না। পুলিশের বাবারও কোনো সাধ্য হবে না আমাদের টিকি ছোঁয়া। তারপর? দেখতে যাও বাদ মে ক্যা ক্যা হতা হ্যায়। তুমি কেবল চণ্ডীর খবরটা আমাকে দিয়ে যাবে।
ও কোথায় কখন বের হয়, কখন বাড়ি ফেরে, সবই ডিটেলসে জানাবে। এখন আর কিছু ভাবতে হবে না বেবি। হঠাৎ নীলকে চেম্বারে ঢুকতে দেখে অ্যাডভোকেট দুলাল চ্যাটার্জি একটু বিস্মিতই হলেন। মিস্টার ইনভেস্টিগেটর না? চিনতে পেরেছেন তাহলে? একবার দেখলে আমি চট করে কাউকে ভুলি না। বসুন। দুলালবাবুর টেবিলের সামনে খান 2 চেয়ার ছিল, ওটার একটায় বসে পড়তে পড়তে বলল, খুব ব্যস্ত? আমাদের প্রফেশন একটু ব্যস্ততা না থাকলে কি চলে? তা হঠাৎ আমাকে কি দরকার সেটা বলুন। ধূমপানের অভ্যেস আছে? হ্যাঁ জানি, অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইন চলছে সারা বিশ্ব জুড়ে, কিন্তু অভ্যেসটা তাড়ানো যে কত শক্ত। কিছু না বলে নীলের প্যাকেটটা এগিয়ে ধরে, নিজেও একটা বার করে সিগারেট ধরালো, ধোয়া ছাড়তে ছাড়তে বলল, অনন্তবাবুর ব্যক্তিগত ইচ্ছেতেই তো উইলটা তৈরি হয়েছিল। সেটাই তো লয়ার হিসেবে আমার কর্তব্য, আমি সেটাই পালন করেছি। এরকম একটা উইলের বয়ান দেখে আপনার মনে কোনো প্রশ্নের উদয় হয়নি? আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু শুধু আমি একা নই। ডাক্তার সমীর ভদ্র, কমলেশ শিকদার, সঞ্জয় বসু প্রত্যেকেই একটু আশ্চর্য হয়েছিল। বাট আমাদের তো এই ব্যাপারে কিছু বলার থাকে না। উইলের বয়ানটা আর কে কে জানতেন? অনন্তবাবু স্ট্রিক্ট অর্ডার ছিল, ওনার মৃত্যু ঠিক 1 মাস বাদে উইল সর্বসমক্ষে পড়া হবে, তার আগে নয়। উনি কি ওনার মৃত্যুর আশঙ্কা করেছিলেন? এটা তো আমি বলতে পারবো না। উইল শৈশাবুদ হয়ে যাবার পর নিশ্চয়ই রেজিস্ট্রি হয়ে গেছে। আগে হ্যাঁ। এবং রেজিস্ট্রি হবার মাত্র কদিন পরেই ওনার নৃশংস মৃত্যু ঘটে। হ্যাঁ তাই। এর অর্থ উইলের গোপনীয়তা ফাঁস হয়ে গিয়েছিল। কিভাবে সেটা হতে পারে? আমার কাছ থেকে হয়নি এটা শিওর, তবে হ্যাঁ বলুন। বাইরের আরো 3 জন ব্যাপারটা জানত। অর্থাৎ ডাক্তার ভদ্র এবং কমলেশ শিকদার আর সঞ্জয় বসু, তাই তো? ইয়েস, তবে আমার বিশ্বাস ডাক্তার ভদ্র অত্যন্ত রিজার্ভ মানুষ, একটু গম্ভীর প্রকৃতির। মনে হয় না উনি বিইং আ ফ্রেন্ড অফ অনন্ত কুণ্ডু, না এটা উনি পারেন না। অর্থাৎ বাকি থাকছে হারাধনের 2 ছেলে। মিস্টার ব্যানার্জি, আমি ধরেই নিলাম ওই দুজনের যে কেউ একজন উইলের সারমর্ম ফাঁস করে দিয়েছে, কিন্তু তার জন্য অনন্তবাবু খুন হবেন কেন? খুনি যেই হোক না কেন, ব্যক্তিগতভাবে তার তো কিছুই লাভ হবে না। যারা উইল পড়ে হতাশ, তাদেরও তো কোনো বেনিফিট নেই। মিস্টার ব্যানার্জি, আমি খুনির কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না। আমার তো অন্য একটা শঙ্কা মাথায় ঘুরছে। চণ্ডীর লাইফ রিস্ক এটাই তো ইন্ডিকেট করতে চাইছেন। একটু ভেবে দেখলে সেটা কি খুবই অসম্ভব? হঠাৎ চণ্ডীকে কেন? কিছু ভেবেছেন? আপনি তো ওনার লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন, কিছু গেস করেননি কখনো? যদিও ডাক্তার এবং উকিলদের কিছু এথিক্স মানতে হয়, ক্লায়েন্টের ব্যক্তিগত ব্যাপার অন্য কারো কাছে আমরা ডিসক্লোজ করি না, কিন্তু এখানে যেহেতু ক্লায়েন্টের অস্বাভাবিক মৃত্যু। হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি। সত্যটাকে জানাটা খুবই দরকার। না না না, চণ্ডীর সঠিক পরিচয় আমি জানি না, তবে বৌঠানোকে ঘরে ঢুকতে দিত না। অনিতা আর অনিবার রীতিমতো ঘেন্নাই করত। একবার অনির্বাণ ছাড়া ওদের জ্ঞাতি মানে অনন্তবাবুর বোন বা আর যারা আছেন এই ছেলেটির প্রতি বিরূপ ছিল, কিন্তু কানাঘুষো ছিল। সেটা কি তা কিন্তু আমি ঠিক জানি না, আর আমি এসব নিয়ে মাথাও ঘামাইনি, আমার কোনো প্রয়োজনও নেই। তবে একটু আগে আপনি যে ব্যাপারে শঙ্কিত, আমিও আপনার সঙ্গে একমত। চণ্ডীর লাইফ ইজ অ্যাট স্টেক। নীলের আর তেমন কোনো প্রশ্ন ছিল না। ওর প্রধান জিজ্ঞাসা ছিল চণ্ডী কোন সূত্রে আনন্দবাবুর সম্পত্তির একটা বিরাট অংশের ভাগ পায়। ওটার আগে নীল কেবল একটাই প্রশ্ন করল, সম্পত্তির মোটা অংশের ভাগিদার হওয়ার সুবাদে চণ্ডীর রিয়াকশনটা কি? সব শুনেও অনির্বাণকে বলেছিল, বড়বাবু নিজের অজান্তেই আমার অনেক শত্রু তৈরি করে গেলেন। আমি তো বড়দার কাছে সামান্য একটা চাকরি চেয়েছিলাম, সেটাই আমার পক্ষে ঢের হতো। এইসব সম্পত্তির কোনো ভাগ আমার দরকার নেই। গোলমেলে, বড় গোলমেলে ব্যাপার। কোনো রকম আগাম জানা না দিয়েই নীল আর দীপু হাজির হলো চেতলার কুণ্ড বাড়িতে। কিন্তু দুজনের কারোই কোনো ধারণা ছিল না যে ওদের জন্য বিরাট একটা দুঃসংবাদ অপেক্ষা করছে। বাড়ির সামনের বড় গেটটায় 2 জন কনস্টেবল,
আশেপাশে কিছু কৌতূহল মানুষের জটলা। নীল আর দীপু একসঙ্গে বলে উঠল, ব্যাপার কি? পুলিশ কেন? চল তো দেখি কি হয়েছে। স্যার, আমি একবার ওসি সাহেবকে ফোন করি, উনি ওপরেই আছেন। ওসিকে? বিশ্বাস স্যার। তাহলে ওনাকে কার্ডের উপরে যে নামটা দেখছেন ওটা বলুন। বলুন, আমরা নিচে অপেক্ষা করছি। মিনিট খানেকও লাগলো না। ফোন অফ করে কনস্টেবলটি বলল, স্যার আপনি ওপরে চলে যান এক্ষুনি। এমনিতেই কুণ্ডবাড়িতে লোক কম। সিঁড়ির মুখেই দেখা হয়ে গেল শেফালির সঙ্গে। থমথমে মুখ। নীলি জিজ্ঞাসা করল, আমায় চিনতে পেরেছ? হ্যাঁ সাহেব। কি হয়েছে? উপরে যান সাহেব, গেলেই সব বুঝতে পারবেন। দিদির ঘরে যান। রাস্তা চেনাই ছিল। ঘরের সামনে দাঁড়িয়ে ছিল চণ্ডী আর রান্নার বউ মতির মা। নীলকে দেখে চণ্ডী এগিয়ে এসে কাচমাচু মুখে দাঁড়ালো। বাবু, সর্বনাশ হয়ে গেছে, অনি দিদি আর নেই। বৃথা সময় নষ্ট না করে নীল আর দীপু ঘরের মধ্যে ঢুকে গেল। বিকাশ তালুকদার থমথমে মুখে দাঁড়িয়েছিলেন। নীলকে দেখেই কাছে এসে বললেন, কাল আমাকে কোনো পাত্তাই দিলেন না। ওই দেখুন সামনে। মেঝের উপর হুমড়ি খেয়ে পড়ে রয়েছে অনিতার প্রাণহীন দেহ। নীল একবার চারিদিকে তাকালো। একদিকের চেয়ারে বসেছিলেন ডাক্তার সমীর ভদ্র। ফটোগ্রাফার এসে গিয়েছিল, ছবি তুলছিল। খাটে বসেছিল অনিবার, আর তার পাশে অনিলেশ। দুজনেই বিমর্ষ। নীল এগিয়ে গিয়ে অনিতার সামনে হাঁটু গেড়ে বসল। জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। চুলগুলো ছাপিয়ে পড়েছে। মুখ দেখা যাচ্ছে না। নাকের কাছে একবার আঙুল নিয়ে 2 মিনিট অপেক্ষা করে উঠে দাঁড়ালো। বিকাশ এগিয়ে এসেছিলেন। নীল জিজ্ঞাসা করল, কখন হয়েছে? ডাক্তার ভদ্র কি বলছেন? নীলকে দেখে ডাক্তার ভদ্র উঠে এসেছিলেন। নীলের প্রশ্নটা ডাক্তারেরও কানে গিয়েছিল। বললেন, আনুমানিক ঘন্টা 2 তো হবেই। আঘাতটা কি দিয়ে করা হয়েছে কিছু অনুমান করতে পারলেন? লোহার ডান্ডা ব্যবহার করা হয়েছে সম্ভবত। মাথার পেছনের খুলি অবধি ফেটে গিয়েছে। বলতে পারেন সঙ্গে সঙ্গেই মারা গেছে। অবশ্য ফরেন্সিকেই এক্সাক্ট টাইম বলতে পারবে। নীল তাকালো বিকাশবাবুর দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে। বিকাশবাবু বললেন, পরশু মাঝরাতে প্রেমিক আর কাল মাঝরাতে প্রেমিকা। সহমরণ আর কি। প্রথমে বাড়ির কর্তা, তারপর বাড়ির মেয়ের প্রেমিক, তারপর বাড়ির মেয়ে। সিরিয়াল কিলিং? যদি তাই হয় তাহলে কেন? সম্পত্তি নাকি অন্য কিছু? কিছু বলছেন ম্যানেজার সাহেব? না, কিছু না। বড় ভাই মানে অনির্বাণ বাবুকে তো দেখছি না। আরে তাই তো। বলেই চণ্ডীকে হাতের ইশারায় ডাকলেন। কাচুমাচু মুখে চণ্ডী কাছে এসে দাঁড়াতেই জিজ্ঞাসা করেন, তোমাদের বর্দাটিকে কাছে ডাকো। চণ্ডী বলল, উনি তো ভোর হওয়ার আগেই আড়তে চলে গেছেন, যেমন রোজ যান। ওকে খবর দেওয়া হয়নি? আমি তো সেটা বলতে পারবো না, অনিবার দাদা বলতে পারবেন। আর আরে ওই তো বড় দাদা তো এসে গেছেন। নীল বিকাশবাবুকে বলল, আপাতত ওকে কিছু বলার দরকার নেই। আপনি বরং বডিটা মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। পোস্টমর্টমটা খুবই জরুরি। আমি কয়েকজনের সঙ্গে একটু কথাবার্তা বলবো। অন্য ঘরে যেতে হবে, ব্যবস্থা করুন। সেই ব্যবস্থাই হলো। পাশের ঘরে নিয়ে গিয়ে নীল প্রথমেই ডেকে পাঠালেন অনিবারকে। থমথমে মুখে অনিবার এসে বসল। জিজ্ঞাসা করল, আপনি আমাকে ডেকেছেন মিস্টার ব্যানার্জি? কিছুক্ষণ অনিবারের মুখের দিকে তাকিয়ে নীল জিজ্ঞাসা করল, আপনি তো ফিল্ম লাইনে টাকা ইনভেস্ট করতে চেয়েছিলেন, তাই না? সে ঘুরে 1 বস্তা বাড়ি ঢেলে দিয়ে গিয়েছে আমার বাবা। আর কোথাকার কে একটা রাস্তার ছেলে যার কোনো রাইট নেই, সে পেয়ে যাবে 1 গাদা টাকা। বাবার ভীমরতি ধরেছিল। সেই আগে আপনি আপনার বাবাকে সরিয়ে দিলেন? আমি কি করে জানবো যে আমার বাবা এই ধরনের একটা উইল করতে পারে? উইলের রিডিংটা হয়েছে বাবা খুন আবার অনেক পরে। কিন্তু আমি যদি বলি উইলের খবরটা আগেই লিক হয়ে গিয়েছিল? সে আপনার যা খুশি তাই ভাবতে পারে, আমি জানতাম না। আর বাবাকে মেরে তার টাকায় আমি ফিল্ম করব, এমন মেন্টালিটি আমার একেবারেই নেই। আপনার বোনকে কে মারতে পারে? আপনার দাদা? জানি না। চণ্ডীর ওপর আপনার আর আপনার বোনের খুব রাগ জমে আছে, তাই তো? সেটাই তো স্বাভাবিক। আমার যদি কাউকে খুন করার ইচ্ছে থাকতো তাহলে ওই চণ্ডীটাকে আগে সরিয়ে দিতাম, নট মাই সিস্টার। কারণ আমরা দুজনেই ডিপ্রাইভড। অনিতা দেবীর মৃত্যুর খবরটা কখন পেলেন? সকালে শেফালির চেঁচামেচিতে। রাত্রে ড্রিঙ্ক করি তো।
ঘুম ভাঙে দেরিতে। ঠিক আছে, আপনি আসতে পারেন, তবে কোনো মতেই কলকাতার বাইরে যাবেন না। আপনার দাদাকে একটু পাঠিয়ে দিন। অনিবার বেরিয়ে যাওয়ার পরে এলো অনির্বাণ। তার মুখ চোখ স্বাভাবিক নয়। সরাসরি প্রশ্নে গেল নীল। কে মারতে পারে অনিতা দেবীকে? আপনার কি কাউকে সন্দেহ হয়? না 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 না, সন্দেহ করার মতো বাড়িতে আর কি আছে? হয় আমি নয় অনিবার। আমি ভাবতেই পারি না আমাদের দুজনের মধ্যে কেউ আমাদের একমাত্র ছোট বোনকে মেরে ফেলবে। কেন? টাকার জন্য? টাকা? নগদ টাকাও কিছুই পায়নি। বাড়িটা সেটা তো আপনার ছোট বোন আর ছোট ভাইকে দেওয়া হয়েছে। এমনকি শিয়ালদহে যে বাড়িটা আছে সেটাও তো 3 ভাগে সমান ভাগ হবে। তার মধ্যে একজন চলে গেলে। বাবা যে সম্পত্তি ভাগ করে গেছেন তাতে আমার আর চণ্ডীর ওপর সবচেয়ে বেশি রাগ অনিতা আর অনিবারের। উইল শোনার পর ওদের দুজনের কেউই আমার সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলেনি। আমার তো আশঙ্কা হয় কোনোদিন না আমাকে বা চণ্ডীকে খুন হতে হয়। আজ বিশ্বাস করি মানি ইজ দ্য রুট অফ অল ইভেন্টস। চণ্ডীর ওপর আপনার কোনো রাগ হয় না? না, কারণ উইল শোনার পর চণ্ডী বলেছিল, বড় দাদা আমার কোনো টাকা চাই না, ও টাকা তুমি অনি দিদি আর অনিদার নামে দিয়ে দাও। ও আমার কাছে একটা চাকরি চেয়েছিল, আমার মাছের আড়তে। চেয়েছিল এই বাড়ি ছেড়ে কোনো বস্তিতে একখানা ঘর নিয়ে উঠে যাবে। বোধহয় শেফালিকে ওর মনে ধরেছে, ওকে নিয়েও ও যেতে চায় হয়তো। শেফালির প্রসঙ্গ ছেড়ে নীল জিজ্ঞাসা করল, অর্থাৎ আপনি বলছেন আপনারও জীবন সংশয় আছে? অনির্বাণ চুপ করে থাকে। আর অনিবার না থাকলে পুরো সম্পত্তিটাই তো আপনার, তাই না? ও হো হো হো, প্লিজ ফরগেট শেখ, স্টপ ইট। আসল খুনিকে যদি ধরতে না পারেন অকারণ কারো ঘাড়ে দোষ চাপাবেন না। আমি কি যেতে পারি এখন? অনির্বাণ চলে গেল। তার একটু পরে এলো চণ্ডী। সে বলছে সে নাকি এবারে ছেড়ে চলে যাবে। এত খুনটুন তারা সহ্য হচ্ছে না। তবুও নীল তাকে একটা প্রশ্ন করল। অনিন্দ মানে তোমার অনিতাদির সঙ্গে যার ভাবটা ছিল তাকে কে মারতে পারে বলে মনে হয়? ওনার অনেক বদ স্যাগাত ছিল, নেশা ভাঙও করতো। তাদেরই কেউ হবে হয়তো। বাজারে ধার দেনাও প্রচুর করেছিল। অনিতাদিকে চাপ দিত টাকার জন্য। না বাবু, আমি ঠিক বলতে পারবো না। রান্নার মাসি সবাইকে খাইয়ে দাইয়ে শুলে পড়ে। সেও এসবের কোনো খবর রাখে না। সেও নাকি এবার অন্য বাড়িতে রান্নার কাজ নিয়ে চলে যাবে বলেছে। শেফালি আর সব মামুলি কথার মতো একটা কথাই বলল। খুনের আগে সে রাত 3টে নাগাদ কারো একটা জোর চিৎকার শুনে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে এসেছিল। খুনের আগে সে রাত্রি 3টে নাগাদ কারো একটা জোরে চিৎকার শুনে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে এসেছিল। কিছু চোখে পড়েনি? বারান্দাটা বেশ অন্ধকার ছিল। কোনো একজনকে নাকি সে দিদির ঘর থেকে বেরোতে দেখেছিল, কিন্তু সে যে কে সেটা ওর ধারণা নাই। তোমার মেজদাদা বাবু নয় তো? তেনার কি আর রাতে কোনো হুঁশ থাকে? কি সব সাইভস্য খেয়ে ঘুমান তো। সব কাজ মিটিয়ে বিকাশ তালুকদার এসে পড়লেন। কিছু উদ্ধার হলো? না, চলুন, সন্ধ্যেবেলা সময় পেলে একবার আসবেন। শিওর। সারাদিন নীল একেবারে স্পিকটি নট। আপন মনে নিজের অঙ্ক কষে যাচ্ছিল। যথারীতি বিকাশ তালুকদার এসে সোফা চাকালেন, কিছু বলতে চাইছিলেন। দীপু ঠোঁটে আঙুল চাপ দিল। ওদিকে সিগারেটের পর সিগারেট ধ্বংস হয়ে যাচ্ছিল। একসময় বিকাশবাবু বললেন, আজুটি ব্যানার্জি সাহেব, বাড়িটার উপর খুব ভালো করে নজর রাখবেন। সে তো আছেই এবং থাকবেও, কিন্তু এবার তবে কে? মানে? না, কিছু না, নজরদারিটা বাড়িয়ে দিন। 7 দিনও কাটল না। নীলের আশঙ্কা যে এত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে সেটা সম্ভবত ও নিজেও ভাবেনি। ভোরবেলাতেই এলো বিকাশ তালুকদারের ফোন। ব্যানার্জি সাহেব, চট জলদি চলে আসুন চেতলার বাড়িতে। এবার কে? অনির্বাণ কুণ্ডু। প্রসেস সেম, লোহার মোটা ডান্ডা দিয়ে যেভাবে অনিতাকে মারা হয়েছিল। ঠিক আছে, আমি আসছি। ঘণ্টাখানেকের মধ্যে নীল আর দীপু গিয়ে পৌঁছল। পূর্ববৎ একই দৃশ্য, একই পরিবেশ। অনিবারের বডি পড়েছিল বিছানার উপরেই, মাথা এবং কপাল ফেটে চৌচির। নীল এরপর চারিদিকে তাকিয়ে দেখল অনিকেত আছে, অনিলেশ আছে, অনির্বাণ আছে, সকলেই বিহল। নীল গিয়ে ডাক্তার সমীর ভদ্রকে জিজ্ঞাসা করল, কটায়? অ্যাপ্রক্স 3টে থেকে 3:30। অনিতার ক্ষেত্রে?
মোটামুটি একই সময়। আপনি কাল রাত কটায় বেরিয়েছিলেন? হঠাৎ অনির্বাণকে জিজ্ঞাসা করলো। রাত 4টে। চণ্ডীও কি চাকরি পেয়ে গেছে? হ্যাঁ, লোডিং অ্যান্ড লোডিংয়ের কাজটা ওই এখন দেখাশোনা করছে। ও কি আপনার সঙ্গেই বেরিয়েছিল? হ্যাঁ। অনিবারের মৃত্যুটা তো আগেই হয়ে গিয়েছিল, টের পাননি? না, সাধারণত আমি অনিবারের ঘরে যাই না। মদ খেয়ে মাতলামি করে, কি জন্য যাবো বলুন তো? যে দুজন সাক্ষী হিসেবে উইলটা সই করেছিল তাদেরকে এখন কোথায় পাবো? একজনকে আড়তেই পাবেন, ওর একই বিজনেস, কমল শিকদার। আর একজন সঞ্জয় বসু, ও অবশ্য চাকরি বাকরি করে। ওরা কি এর মধ্যে এই বাড়িতে এসেছিল? আমার চোখে তো পড়েনি। চণ্ডী, তুমি দেখেছ? না বাবু। অনির্বাণের দিকে তাকিয়ে থাকে নীল। দুজনের ফোন নাম্বারটা যে আমায় দিতে হবে। অনির্বাণ নিজের মোবাইল থেকে দুজনের ফোন নাম্বার নীলকে দিয়ে দিল। বিকাশ তালুকদারের কাছে গিয়ে নীল বলল, এখানে আর আমার থাকার দরকার নেই, বাকি কাজ যা করবার শেষ করুন। আপনি চলে যাবেন? বললাম না, আর আমার থাকার দরকার নেই। আমায় কয়েকটা বিশেষ কাজ সারতে হবে, তাহলে রইল বাকি এক, তাই না? কি বলছেন? কিছু না, আমি চলি। 3 দিনেই অনিবারের পরলোকে কাজ মিটে গেছে। বিকাশ তালুকদার নীলের সামনে গুম হয়ে বসে রয়েছেন। হঠাৎ দীপুই বলল, নীলদা, তোমাকে কিন্তু এতটা গম্ভীর হয়ে থাকতে আমি বহুদিন দেখিনি। কি ভাবছো একটু বলো তো? সে প্রশ্নের উত্তর না দিয়ে নীল প্রায় আপন মনেই বলল, বোকা বোকা। বিকাশ বললেন, কে? আমি। কেন যে এটা আমার মাথায় আসেনি। আর একটু খোলসা করুন না মশাই। রইল বাকি এক মানে? অনির্বাণ নাকি চণ্ডী? ও হ্যাঁ, বিকাশবাবু, আপনার নিতাই চাঁদ সোর্স আপনাকে কোনো ফোন করেনি? হ্যাঁ, ফোন করেছিল। কি যে বললো কিছুই বুঝলাম না। আজ কি কাল, দুটো রাতই খুবই ভাইটাল। আপনি কি কিছু আশঙ্কা করছেন? বললাম না, আমি খুবই বোকা। কেন যে সে যাক, চেতলাবাড়ি এখন একেবারেই ফাঁকা। রান্নার বউ কাজ ছেড়ে চলে গেছে, শেফালিও যাবে যাবে করছে। অতএব আর কোনোভাবেই দেরি করা যাবে না। কি করতে চাইছেন বলুন তো? 4th মার্ডারটা হওয়ার আগেই। আর কিছু বলার আছে? বুঝে নিয়েছি। রাত গভীর, প্রায় 2:30। চেতলার বাড়িতে নিস্তব্ধ নিঝুম। বারান্দায় কোনো আলো জ্বলছে না, কিন্তু আবছা হলেও স্পষ্টই বোঝা যায় একটা ছায়ামূর্তি নিজেকে সম্পূর্ণ কালো চাদরে মুড়ে শিকারী মার্জারের গতিতে পা টিপে টিপে তার শিকারের সন্ধানে এগিয়ে চলেছে। দরজাটা ভেজানোই ছিল। শব্দহীন চাতুর্যে দরজা ঠেলে ভেতরে চলে যায়। শুধু একবারই তার হাতের মোবাইলের টর্চটা জ্বলে ওঠে। হাতে তার লোহার শাবল। মাত্র কয়েক সেকেন্ডের জন্য সে একবার দাঁড়ালো, তারপর বিছানার কাছে গিয়ে নিদ্রিত ব্যক্তির সামনে গিয়ে দাঁড়ায়। তারপরে তার হাতের শাবল সমেত হাতটা ওপরে ওঠে। সমস্ত শব্দহীনতা খান খান করে একটি শব্দ ওঠে, গুরুম। মুহূর্তের মধ্যে সমস্ত আলো যেন পটপট করে জ্বলে উঠেছিল। মুহূর্তের মধ্যে সমস্ত ঘরের আলো যেন পটপট করে জ্বলে ওঠে। বিকাশের কণ্ঠে বজ্রকম্বীর স্বর ভেসে আসে, ডোন্ট মুভ, তোমার খেলা শেষ। ছায়ামূর্তিটা পালাবার চেষ্টা করেছিল, কিন্তু কোনো উপায় নেই। 4 জন রাইফেলধারীর হাতেই উদ্যত আগ্নেয়াস্ত্র। আততায়ী মুখে হাত চাপা দিয়ে মাটিতে বসে পড়ে। বিকাশ তালুকদার পিস্তলের নিশানা ঠিক রেখে চুলের মুঠি ধরে আততায়ীকে টেনে তোলেন। একজন লেডি কনস্টেবল ঘরে প্রবেশ করে। তার জিম্মায় তখন শেফালি। অদবদনে নীল এগিয়ে দাঁড়ায় আততায়ীর সামনে। কেন কেন এতগুলো খুন করলে চণ্ডী? চণ্ডী নীরব। তুমি বলবে নাকি আমাকেই বলতে হবে? ততক্ষণে বিছানা থেকে নেমে এসেছে অনির্বাণ কুণ্ডু। চণ্ডীর সামনে গিয়ে অনির্বাণ বলল, এত নেমুখার আমার বেঈমান তুই, যার দয়ায় তুই এতদিন বেঁচে আছিস, একে একে তুই কুণ্ডু বংশটাই শেষ করে দিলি। তুই মানুষ না শয়তান? চণ্ডী শুধু হাসল। শয়তান আমি না তোর বাবা? হ্যাঁ, কতটুকু জানিস তোরা তোদের বাবার কীর্তিকলাপ? তোর এ কথার মানেটা জানতো তোর মা, আর জানতো তোর পিসিমা। আর সেই জন্যই তোর পিসিমাকে এ বাড়িতে ঢুকতে দেওয়া হতো না। তোর মাকে বিয়ে করার আগেই আমার মাকে তোর ঠাকুরদা এ বাড়িতে নিয়ে এসেছিল তা স্বীকৃতি করার জন্য।
কিন্তু তোর বাবাটা ছিল 1 নম্বরের লম্পট। আমার মায়ের সাথে নিয়মিত নোংরামির খেলা শুরু করে দিয়েছিল, আর তার ফলে মায়ের গর্ভে আমার আশা। ব্যাপারটা জানাজানির আগেই জ্যোৎস্না একদিন বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল। অনন্ত কুণ্ডু সম্ভবত মনে হয়েছিল মাকে এবার নিকেশ করে দেয়, কিন্তু সেটা হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত নদিয়ায় হিংনাড়া গ্রামে আমার দিদিমার কাছে মাকে রেখে আসে। করার কাছে এসে মাকে বিয়ে করে, কিন্তু এসব ভদ্রলোকেরা দাসীবাদীদের বিয়ে করে না। অনন্ত কুণ্ডু বিয়ে করলো তোর মাকে, সজাতের এক সুন্দরী মেয়েকে। কিন্তু আমার মা হচ্ছে দেশের মেয়ে, সহজে ছাড়ার পাত্রী সে নয়। একদিন এসে উঠেছিল এ বাড়িতে, তো ঠাকুরদার মধ্যস্থতায় মাসিক 5,000 টাকার প্রতিশ্রুতি নিয়ে মা চলে গিয়েছিল হিংনাড়াতে। এসব কথা আমার মায়ের মুখে শোনা। আমি তো তখন আমার মায়ের গর্ভে। লোক লজ্জায় এড়াতে মা একটা বিয়ে করেছিল বিপত্নিক সুবল দাসকে, কিন্তু সুবল দাসও বছর খানেকের মধ্যে মারা যায়, আর ততদিনের জন্ম হয়েছিল আমার। নীল জিজ্ঞাসা করলো, কিন্তু তুমি এই বাড়িতে এলে কি করে? সুবল দাস মারা যাওয়ার পর অনন্ত কুণ্ডু ফের হিংনাড়ায় যেত মাসের টাকাটা দেওয়ার জন্য। আসলে এর দুটো কারণ ছিল। প্রথমটা হচ্ছে আমার মায়ের শরীরের ওপর কুণ্ডু মশাইয়ের নেশা আর মানি অর্ডারের টাকা পাঠানোর কোনো প্রমাণ না রাখার জন্য। ইতিমধ্যে 10টা বছর কেটে গেছে। আমার বয়স তখন 10। মাকে বোঝানো হয়েছিল এখানে থাকলে ছেলেকে মানুষ করা যাবে না। আমাকে কলকাতায় নিয়ে এসে উনি পড়াশোনা করাবেন। পড়াশোনা হতো তো ছাই, আমাকে করলেন ওখানকার খাস চাকর। ইতিমধ্যে কুণ্ডু মশাইয়ের সংসার বেড়েছে, 2 ছেলে 1 মেয়ে তার। আমার পরিচয়টা জেনেছিলেন পিসিমা, উনি যা একটু দরদার্তি করতেন। কিন্তু আমি ছিলাম ঘেন্নার পাত্র। গিন্নিমা অনিবা আর অনিতার কাছে ছিলাম দাসস্য দাস। আর গিন্নিমা তো আমাকে বলতো বাপের বোঝা বেশ্যার ছেলে। হ্যাঁ, মুখের ওপরেই বলতো। পারিনি আমি অত অপমান সহ্য করতে পারিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব বুঝতে পারি আমি কে, আমি কি। মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা করতে যেত। মা আমার দুঃখটা বুঝতে পারত। একদিন বলেও ছিল কুণ্ডু বাড়ি ছেড়ে চলে আসতে, কিন্তু ওই 5,000 ওটা না পেলে তো মা আর দিদিমা চলবে কি করে? তাও সেই টাকা সব সময় প্রতি মাসে পাওয়া যেত না। একদিন আড়াল থেকে কুণ্ডু গিন্নি আর কুণ্ডু মশাইয়ের কিছু কথা শুনে ফেলেছিল। কুণ্ডু গিন্নি বলেছিলেন, তোর পোষা মাটির ছেলেটাকে এ বাড়ি থেকে কবে বিদায় করবি বল। মনে রাখ, তোর ছেলেমেয়েরা বড় হচ্ছে, তুই যদি না পারিস ওটাকে আমি একদিন বিষ খাইয়ে মেরে দেব। উত্তরে কুণ্ডু মশাই বলেছিলেন, ছেলেটা বিশ্বস্ত, বিনি পয়সায় এখন এরকম চাকর তুমি পাবে কোথায়? তারপর আর একটু বড় হলে ওকে নিয়ে গিয়ে আড়তের কাজে লাগিয়ে দেব। গিন্নি বলেছিল, কিন্তু তার বদলে মাসে মাসে তোমাকে কতগুলো টাকা গচ্ছা দিতে হচ্ছে সে খেয়াল মাথায় আছে? কিন্তু একবার যদি ওর মা পুলিশে গিয়ে রিপোর্ট করে, ওদের গ্রাম পঞ্চায়েতের কাছে নালিশ ঠোকে, তখন আমার অবস্থাটা কি দাঁড়াবে একবার খেয়াল করতে পারছো? কুণ্ডু গিন্নি বলেছিল, আর কতদিন? তখন কর্তা মশাই বলেছিল একটু অপেক্ষা করতে, আস্তে আস্তে টাকাটাও কমে আসবে। তারপর একদিন না সে একদিনটা ঠিক জানা হয়নি। আর সেদিন থেকে একটা আগুন দিন রাত আমার বুকের মধ্যে চলতে থাকে। প্রথমেই শেষ করে দিলাম গিন্নিমাকে। নিঃশব্দে একদিন ঢুকে গিয়েছিলাম কবু বাবুর খাস কামরায়। তারপর ঘুমন্ত বুড়িটার মুখে চেপে ধরেছিলাম একটা মাথার বালিশ। না, কেউ আমাকে সন্দেহ করতে পারেনি। মনে মনে শপথ নিয়েছিলাম কুণ্ডু বাড়ির শেষ চিহ্নটুকু শেষ করে দেব। আমার দ্বিতীয় বলি অনন্ত কুণ্ডু। উনি আগে ছাদে মুড় ভাজতেন। আমি ছাদে উঠেছি দেখেও তিনি আমাকে সেভাবে আমল দেননি, কারণ আমি যে ওনার বিশ্বস্ত সেবক।
তিনি তখন টন দিচ্ছিলেন। এক সময় আমি পেছনে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর 70-এর শক্তবক্ত পুরোটার ঘাড়ে 3 বার 3টে শরীরের জ্বালা মেটানো আঘাত। ব্যাস, ওখানেই শেষ। কিন্তু এবার বাধা দিলেন বিকাশবাবু। মরার আগে উনি নাকি অনি নামটা উচ্চারণ করেছিলেন। ওটা আমার বানানো, যাতে 3 ছেলে মেয়েকে পুলিশ সন্দেহ করে। আবার ইন্টারাপ্ট করলো নীল। অনন্তবাবুর কি তোমার উপরে কিছু দুর্বলতা ছিল না? দুর্বলতা একটা অবৈধ সন্তানের জন্য? হ্যাঁ, তাই যদি হবে তাহলে ওনার লিকুইড মানি প্রায় সবটাই তোমার নামে করে দিয়ে গিয়েছিলেন, এবং সেই সংবাদটা তুমি আগে থেকেই পেয়ে গিয়েছিলে কমলেশ শিকদারের মারফত। তা সত্ত্বেও মারলে কেন অনন্তবাবুকে? আপনার কি ধারণা অনন্ত কুণ্ডুর টাকার লোভে আমি এ বাড়িতে পড়েছিলাম? না, টাকা না। আমি চেয়েছিলাম যারা আমাকে ঘেন্নার চোখে দেখে, যার নোংরা কামনার জন্য আমার এই চারো জীবন, সেই বংশটার আর কোনো অস্তিত্ব না রাখা। আমার সবচেয়ে রাগ ছিল অনিতা আর অনিন্দের ওপর। একদিন ওরা দুজনেই আমাকে একটা মাঠে ডেকে নিয়ে গিয়েছিল। বলেছিল এ বাড়ি ছেড়ে মানে কেটে না পড়লে আমার লাশটা কালঘাটের মজার জলে গুঁজে দিয়ে আসবে। তাই এগুলোকে কি বলা যায়? রাখা যায় এগুলোকে আর? হ্যাঁ, কিন্তু তুমি চেতলায় গিয়ে অত রাতে অনিন্দকে মারলে কি করে? ওই আমাকে ডেকেছিল, বলেছিল আমাকে ক্যাশ 5 লক্ষ টাকা দেবে, সেটা নিয়ে যেন সেই রাতেই কলকাতা ছেড়ে চলে যায়। কিন্তু আমি তো জানি 5 লক্ষ কেন, ওদের 5,000 টাকা দেওয়ারও ক্ষমতা নেই। রাত 2:30-এর সময় দেখা করার হুকুম ছিল। যেতেই আমি হাত পেতে দাঁড়িয়েছিল। সঙ্গে নিয়ে গিয়েছিলাম একটা লোহার মুশল জামার মধ্যে করে। টাকা চাইতেই ও বলেছিল একটু অপেক্ষা করতে। তারপর একটা সান্নাটা রকে বসে মদের বোতল খুলেছিল, আমাকেও দিতে চেয়েছিল। আমি খাবো না বলায় নিজেই ঢকঢক করে গলায় ঢালতে আরম্ভ করে। কিছুক্ষণ পর আমার মাথা ঝুলে আসে। ব্যাস, অনিন্দ ওখানেই শেষ। জানি শোরগোল উঠবে, অনিতাও ভেঙে পড়বে। আমি আমার ঘরে ছিল। একটু পর শেফালি এসে খবর দেয় অনিতা একা বালিশে মুখ গুঁজে শুয়ে আছে। তারপর আর কতটুকুই বা সময় লাগে ওকে শেষ করতে? হ্যাঁ, আর অনিবার? ওটা তো খুব খচ্চর ছেলে। আবার টাকা পাওয়াটা কেউই মানতে পারছিল না। শেফালি আমার হয়ে অনেক কাজ করে দিয়েছে। ওরই মুখে খবর পাওয়ার পর অনিবারেও একই হাল হয়। আপনাদের আর কিছু জানার আছে? আছে। আর একটা কথা, তোমাকে তো অনির্বাণ খুবই স্নেহ করত, এমনকি তোমাকে চাকরিও দিয়েছিল। মুসলমানের মুরগি পোষা। ওর বাপের ইচ্ছা ছিল আমাকে মাছের আড়তে জুতে দেবার, ও সেটাই করেছিল। তারপর যখন দেখলো অনিতা গেছে, অনিবার গেছে, পথের কাঁটা বলতে এক চণ্ডী, প্ল্যান করেই ছিল কিছুদিন পর আমার লাশটাও পাওয়া যেত, আর একচ্ছত্র মালিক হয়ে বসত ওই অনির্বাণ কুণ্ডু। ঘরের মধ্যে তখন সবাই চুপ। নীরবতা ভঙ্গ করলো চণ্ডী। বলল, আমি ভেবেছিলাম কোন রকমে যদি এখান থেকে বেরিয়ে যেতে পারি, শেফালিকে নিয়েই চলে যাব। একমাত্র ওরই ওপর আমার মায়া দয়া ছিল। ওর তো আর কেউ নেই। ফিরে যেতাম হিংনারায়। ভেবেছিলাম একটা ছোট্ট ঘর বাঁধব মা, দিদিমার, শেফালিকে নিয়ে, কিন্তু হলো না। চণ্ডী তার কথা শেষ করতে পারে না। ওর কণ্ঠস্বর তখন রুদ্ধ হয়ে গেছে। তবুও শেষবারের মতো বলল ও, গোয়েন্দা বাবু, মনের জ্বালা মেটানো ও প্রতিহিংসায় আমার আনন্দ হয়েছে। তবে মনে হচ্ছে রক্ত ঝরিয়ে বোধহয় মনের জ্বালা মেটে না। আমার এই অভিশপ্ত জীবনের শান্তি চাই, যা আমি কোনোদিনও পাবো না। মাঝখান থেকে আমার ভালোবাসার মেয়েটার জীবনটাও শেষ করে দিলাম। সত্যি আমি এক হতভাগ্য চারজ সন্তান। বলতে পারেন
বলতে পারেন কে দায়ী এসবের জন্য? না, কারোরই কোনো উত্তর দেওয়ার ছিল না। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন এবং আপনাদের নোটিফিকেশন যাতে মিস না হয় সেজন্য হোয়াটসঅ্যাপে একটি চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।